একটা মেশিন কি আসলেই মানুষের মতো করে ভাবতে পারে? এই প্রশ্নটা কিন্তু এখন আর শুধু সায়েন্স ফিকশনের পাতায় আটকে নেই। আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটায় খতিয়ে দেখব। আমরা ডুব দেব ডিপ লার্নিংয়ের দুনিয়ায়, মানে সেই প্রযুক্তির জগতে যা অসম্ভবকে সম্ভব করার পথে হাঁটছে। তো প্রশ্নটা হলো, একটা মেশিন কি চিন্তা করতে পারে? ভাবলে অবাক লাগে, এই একটা প্রশ্নই কিন্তু অ্যালেন টিউরিংয়ের সময় থেকে শুরু করে আজকের এআই গবেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একটা মেশিনকে চিন্তা করতে শেখানোর যে চেষ্টা, সেখান থেকেই কিন্তু ডিপ লার্নিংয়ের জন্ম। চলুন তাহলে এর পেছনের আসল রহস্যটা কি সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। ওকে, তো মেশিন কিভাবে শেখে সেটা বুঝতে হলে আমাদের আগে এর মস্তিষ্কটা দেখতে হবে। আর এই মস্তিষ্কটাই হলো নিউরাল নেটওয়ার্ক। ব্যাপারটা অনেকটা আমাদের ব্রেনের মতোই। যেমন আমাদের ব্রেনের এক একটা অংশ এক একটা কাজ করে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের নিউরাল নেটওয়ার্কও আছে, আর প্রত্যেকটা কাজও আলাদা। এখানে দেখুন 5টা প্রধান নিউরাল নেটওয়ার্কের একটা ছোট্ট গাইড দেওয়া আছে। এদের প্রত্যেকটাকে একটা স্পেশাল টুল হিসেবে ভাবতে পারেন। যেমন কোনটা ছবি চেনার এক্সপার্ট, কোনটা আবার ভাষা বোঝে, আর কোনটা তো একেবারে নতুন কিছু তৈরি করে ফেলে। চলুন তাহলে এদের সাথে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। প্রথমে আসি এএনএন বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কথায়। এটাকে বলা যায় সব নিউরাল নেটওয়ার্কের একেবারে বেসিক বিল্ডিং ব্লক। ধরুন একটা সিস্টেমকে শেখানো হচ্ছে কোনটা স্প্যাম ইমেল আর কোনটা নয়। এই ধরনের সাধারণ সিদ্ধান্ত নেওয়ার কাজগুলোতে এএনএন দারুণ কার্যকর, আর এর ওপর ভিত্তি করেই কিন্তু বাকি জটিল নেটওয়ার্কগুলো তৈরি হয়েছে। এরপর আসছে সিএনএন। এটাকে বলা হয় এআই এর চোখ। ব্যাপারটা বেশ মজার। এটা অনেকটা আমাদের চোখ যেভাবে কাজ করে সেভাবেই ইমেজ প্রসেস করে। মানে একটা ছবিকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে, তারপর তার ভেতরের প্যাটার্নগুলো খুঁজে বের করে। আজকে যে আমরা সেলফ ড্রাইভিং গাড়ি দেখছি, কিংবা ধরুন ফেসবুকে ছবি আপলোড করলে যে বন্ধুদের মুখ নিজে নিজেই ট্যাগ হয়ে যায়, এর সব কিছুর পেছনেই কিন্তু এই সিএনএন কাজ করছে। আরএনএর সবচেয়ে বড় গুণ হল এর স্মৃতিশক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মেমোরি। এটা আগের তথ্য মনে রাখতে পারে। সবচেয়ে সহজ উদাহরণ হল, যখন আমরা গুগলে কিছু টাইপ করতে যাই, গুগল কিন্তু আমাদের পরের শব্দটা কি হতে পারে তা সাজেস্ট করে, তাই না? এই কাজটাই করে আরএনএন। এটা বাক্যের আগের শব্দগুলো মনে রাখে, আর তার উপর ভিত্তি করে পরের শব্দটা কি হবে তার একটা ধারণা দেয়। এবার আসি জ্ঞানের কথায়। এর কনসেপ্টটা কিন্তু দারুণ। এখানে আসলে দুটো নিউরাল নেটওয়ার্ক একে অপরের বিরুদ্ধে একটা প্রতিযোগিতায় নামে। ভাবুন, একজন জালিয়াত যে কিনা নিখুঁত নকল ছবি বানাচ্ছে, আর আরেকজন গোয়েন্দা যে সেই নকলটা ধরার চেষ্টা করছে। এই জালিয়াত আর গোয়েন্দার লড়াই চলতে চলতেই জালিয়াত নেটওয়ার্কটা এতটাই পারদর্শী হয়ে ওঠে যে তার তৈরি করা নকল ছবি বা মিউজিক আসল থেকে আলাদা করাই মুশকিল হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা মূল উপাদানগুলো তো চিনে নিলাম। এবার চলুন ডিপ লার্নিংয়ের ইতিহাসের দিকে একটু চোখ ফেরানো যাক। এর জার্নিটা কিন্তু বেশ নাটকীয়। অনেক উত্থান পতন, সাফল্য আর ব্যর্থতার একটা দারুণ গল্প আছে এর পেছনে। এর টাইমলাইনটা দেখলে বোঝা যায় ডিপ লার্নিংয়ের রাস্তাটা একদমই মসৃণ ছিল না, একটা রোলার কোস্টার রাইডের মতো। শুরুটা হয়েছিল ১৯৫৮ সালে একটা খুব সাধারণ ধারণা নিয়ে, কিন্তু এরপর একটা লম্বা সময় ধরে, যাকে বলা হয় এআই উইন্টার, প্রায় সবকিছু থেমে গিয়েছিল। তারপর বহু বছর পর ২০১২ সালে ইমেজনেট নামের একটা প্রতিযোগিতায় ডিপ লার্নিং এমনভাবে ফিরে আসে যে সেখান থেকেই আজকের এআই বিপ্লবের আসল শুরুটা হয়। মার্ভিন মিনস্কির এই একটা কথাই সেই সময় সবকিছু বদলে দিয়েছিল। তিনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? সহজ কথায় তিনি দেখিয়েছিলেন যে তখনকার নিউরাল নেটওয়ার্কগুলো এতটাই দুর্বল ছিল যে খুব সাধারণ একটা লজিক্যাল সমস্যাও সমাধান করতে পারত না। আর এই সমালোচনার প্রভাব ছিল মারাত্মক। গবেষণার জন্য টাকা পয়সা আসা প্রায় বন্ধ হয়ে যায়, আর পুরো ক্ষেত্রটা কয়েক দশকের জন্য যেন অন্ধকারে হারিয়ে যায়। তাহলে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ কি এমন হলো যে এই এআই উইন্টার শেষ হয়ে গেল? এর পেছনে আসলে 3টে বড় কারণ আছে। 1, ইন্টারনেটের কল্যাণে আমাদের হাতে চলে আসে প্রচুর ডেটা, মানে বিগ ডেটা। 2, গেমিং ইন্ডাস্ট্রির জন্য তৈরি হওয়া শক্তিশালী জিপিইউ বা গ্রাফিক্স কার্ড। আর 3, অবশ্যই আগের চেয়ে অনেক উন্নত অ্যালগোরিদম। এই 3টে জিনিস যখন একসাথে হলো, তখনই আজকের এই এআই বুম বা বিপ্লবটা সম্ভব হয়েছে। তো ইতিহাস তো জানা হলো, এবার চলুন বর্তমানে ফেরা যাক। দেখা যাক এই প্রযুক্তিটা এখন আমাদের চারপাশের দুনিয়াটাকে কিভাবে বদলে দিচ্ছে।
এর কিছু অ্যাপ্লিকেশন দেখলে হয়তো আমরা এর আসল ক্ষমতাটা বুঝতে পারব। প্রথমেই আসি সেলফ ড্রাইভিং কার বা স্বচালিত গাড়ির কথায়। টেসলার মতো কোম্পানিগুলো ঠিক কী করছে? তারা ডিপ লার্নিং ব্যবহার করে গাড়িকে ট্রেনিং দিচ্ছে, যেন গাড়িটা নিজেই রাস্তাঘাট, পথচারী, অন্য গাড়ি, ট্রাফিক সাইন সব কিছু চিনতে পারে। এটা কিন্তু শুধু ম্যাপ দেখে রাস্তা চেনা নয়, এটা হলো গাড়িটাকে আক্ষরিক অর্থেই মানুষের মতো চোখ দিয়ে দেখতে শেখানো। এরপর গেম এআই। ডিপ মাইন্ডের আলফাগুর কথা হয়তো অনেকেই শুনেছেন। এটা গোয়ের মতো একটা জটিল খেলা শিখে শুধু বিশ্বসেরা খেলোয়াড়কে হারিয়েই দেয়নি, বরং এমন চাল দিয়েছে যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। ভাবুন, এই গেমের সম্ভাব্য চালের সংখ্যা নাকি মহাবিশ্বের মোট পরমাণুর চেয়েও বেশি, আর সেই খেলাতেই কিনা একটা মেশিন মানুষকে হারিয়ে দিল। রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন তো আমরা এখন প্রায় প্রতিদিনই ব্যবহার করি। গুগল ট্রান্সলেটরের মতো টুলসগুলো এখন কতটা শক্তিশালী ভাবা যায়? এক ভাষায় কথা বললে বা লিখলে সেটা প্রায় সঙ্গে সঙ্গে অন্য ভাষায় অনুবাদ হয়ে যাচ্ছে। ভাষার যে বিশাল বাধাটা ছিল মানুষের মধ্যে, ডিপ লার্নিং সেটাকে অনেকটাই ভেঙে দিয়েছে। আর একটা দারুণ অ্যাপ্লিকেশন হলো পুরনো ছবিকে নতুন জীবন দেওয়া। আমাদের দাদা দাদি বা নানা নানির আমলের সাদা কালো ছবিগুলো এখন এক ক্লিকেই রঙিন করে ফেলা যাচ্ছে। শুধু তাই নয়, ঝাপসা বা নষ্ট হয়ে যাওয়া ছবিও কিন্তু আগের চেয়ে অনেক পরিষ্কার করে ফেলে সম্ভব। এটা যেন ইতিহাসকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলার মতো একটা ব্যাপার। গুগল ফটোজের উদাহরণটা দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আমরা যখন হাজার হাজার ছবি তুলে রাখি, তখন দরকারের সময় একটা নির্দিষ্ট ছবি খুঁজে বের করা কতটা কঠিন, তাই না? কিন্তু গুগল ফটোস কি করে? আমরা ছবি আপলোড করার সাথে সাথেই এর পেছনের এআই ছবিটা স্ক্যান করে। এটা চিনে ফেলে ছবিতে কি আছে, কুকুর, সৈকত, পাহাড় নাকি কোনো বন্ধুর মুখ। আর এর ফলেই আমরা যখন সার্চ করি সৈকতে আমার কুকুরের ছবি, তখন ঠিক সেই ছবিটাই আমাদের সামনে চলে আসে। এটা কিন্তু এক ধরনের জাদু, আর এই জাদুর নামই ডিপ লার্নিং। আর এখানেই কিন্তু গল্পটা শেষ নয়। এর প্রয়োগের সীমানা তো দিন দিন বেড়েই চলেছে। এখনকার সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জগুলোর সমাধানেও ডিপ লার্নিং ব্যবহার করা হচ্ছে। যেমন ধরুন, নতুন ঔষধ আবিষ্কার করা, আরও নিখুঁতভাবে মেডিকেল ডায়াগনোসিস করা, এমনকি জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যার পূর্বাভাস দেওয়া। এই সব কিছুতেই ডিপ লার্নিং একটা বিশাল ভূমিকা রাখছে। তো পুরো আলোচনা শেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নটাতে ফিরে এলাম। যখন একটা মেশিন নিজে থেকেই শিখতে পারে, তখন আমাদের মানে মানুষের ভবিষ্যৎটা ঠিক কী? এটা কিন্তু আর শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, তাই না? এটা আমাদের নিজেদের অস্তিত্ব আর বিবর্তনের প্রশ্নও বটে। এই শক্তিশালী প্রযুক্তি আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, সেই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে, অথবা হয়তো সেই পথটা আমাদেরই তৈরি করে নিতে হবে।